বন্ধুরা নমস্কার। দেশে অনেক দিন ধরে বিতর্ক চলে আসছিল যে প্রথম দফার নির্বাচনে প্রথম দফা 19 এপ্রিল যে ভোট হয়েছিল, সে ভোট গ্রহণের 11 দিন পরে হঠাৎ করে 6% ভোট কিভাবে বাড়ল এবং দ্বিতীয় দফার ভোটের অর্থাৎ 26 এপ্রিলের ভোটের 4 দিন পরে ভোটের পার্সেন্টেজ হঠাৎ করে কিভাবে বেড়ে গেল এবং যে বাড়লো এই সংখ্যাটা মোটামুটিভাবে বলা হচ্ছে 1,07,00,000। এই 1,07,00,000 ভোট হঠাৎ করে কিভাবে বেড়ে গেল সে নিয়ে প্রশ্ন উঠে আসছে অনেক দিন ধরেই। এবং এ নিয়ে শেষ পর্যন্ত এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংস্থা, একটি এনজিও সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে 17C যে ফর্মটা ভোট গ্রহণের পর ফিল আপ করে প্রিসাইডিং অফিসার একটা কপি পোলিং এজেন্টকে দেন, সেটা মানে যতগুলো পোলিং বুথে ওই দিন ইলেকশন হয়েছিল ওই দফাগুলোতে সবগুলি যাতে আপলোড করে দেওয়া হয় যেখানে যেখানে ভোট বেড়েছে। সুপ্রিম কোর্ট কোনোভাবেই তাতে রাজি হচ্ছিল না, ইলেকশন কমিশন তাতে রাজি হচ্ছিল না। ইলেকশন কমিশন নানান যুক্তি কুযুক্তি দেখিয়ে এটাকে আটকে রাখছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাওয়ার পর আজকে অনেকে আশা করছিল সুপ্রিম কোর্ট একটা কঠোর রায় দেবে, কারণ দেশের নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ থাকা খুব জরুরি। এই প্রক্রিয়াতে কোনো ধরনের ধাঁধলি, কোনো ধরনের 2 নম্বরই অ্যাকসেপ্টেবল না। এই নির্বাচনটা দেশের এক একটি নাগরিকের সঙ্গে সরাসরি যুক্ত, কারণ নাগরিকেরাই ভোট দিয়ে দেশে সরকার গঠন করে। এখানে কারোর কোনো ইগোর ব্যাপার নাই, এখানে ইলেকশন কমিশনের কোনো ইগোর ব্যাপার নাই, সুপ্রিম কোর্টের ইগোর ব্যাপার নাই, কোনো রাজনৈতিক দলের ইগোর ব্যাপার নাই, কোনো সরকারের কোনো ইগোর ব্যাপার নাই। সবাই এখানে ডিউটি বাউন্ড। এখানে কেউ চাইলে নাগরিকদের ভোটাধিকার ছিনিয়ে নিতে পারে না, আবার নাগরিকরা যে মত প্রয়োগ করে তাতেও কেউ উল্টোপাল্টা করার কোনো অধিকার প্রাপ্ত না। এই অবস্থাতে ইলেকশন কমিশন এই যে 11 দিন পরে তার যে ভোটার টার্ন আউট এটাকে পাল্টে দিয়ে 6% মতো ভোট যে বাড়িয়ে দেখালো, এটা কিসের ভিত্তিতে দেখালো? এখানে কোনো গণ্ডগোল হয়েছে কিনা, এতদিন সময় লাগার পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা, সেটা স্পষ্ট করার দায়িত্ব ইলেকশন কমিশনের ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে তো এখন আর টিএন সেশন নাই। টিএন সেশন নামে কোনো ব্যক্তি তো আর এখন চিফ ইলেকশন কমিশনার নাই। এখন যারা রয়েছেন তারা আর যাই হোক, তারা টিএন সেশন না। টিএন সেশন এক্সট্রা অর্ডিনারি মানুষ হন। টিএন সেশনের মানুষ ইতিহাসে হয়তো একবারই আসেন। তো তার কারণে এখন খুব বেশি করে দেশের মানুষরা টিএন সেশনের অভাব অনুভব করছে, আর বর্তমান ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অভাবটা অনুভব করাচ্ছেন। আশা করা হয়েছিল সুপ্রিম কোর্ট এক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত দেবে যেটা শুনে দেশের সাধারণ মানুষ অনেকটাই রিলিফ বোধ করবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ফার্দার প্রসিডিং করতে অস্বীকার করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে এই ভ্যাকেশন যে পিরিয়ড চলছে এটা শেষ হলে পরে কোনো রেগুলার কোর্ট এই বিষয়টি শুনবে। এটাকে বাতিল করেনি, আবার এ ব্যাপারে কোনো রায়ও দেয়নি, কিন্তু ফার্দার প্রসিডিং করতে অস্বীকার করেছে। এই রকম একটা সময়ে যখন 4 জুন ভোট গণনা হবে, যখন সব কিছু স্পষ্টভাবে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে হওয়াটাই একমাত্র সাংবিধানিক কর্তব্য সবার, এখানে কারোর কোনো অধিকার নাই কোনো জায়গাতে অস্বচ্ছ কোনো আচরণ করার। সরকার, নির্বাচন কমিশন, কোনো রাজনৈতিক দল, শাসক অথবা বিরোধী দল, কারোর কোনো অধিকার নাই। সংবিধান কাউকে বিন্দুমাত্র অধিকার দেয়নি কোনো 2 নম্বরই করার। সেই সময়ে আপনার সুপ্রিম কোর্ট এই ব্যাপারে প্রসিডিং করতে অস্বীকার করে, এটা বলবো নাগরিক হিসেবে বলবো, এটা অবশ্যই হতাশাজনক একটা খবর বেরিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আমি দেখলাম সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর বেরিয়ে গেছে, ব্রেকিং নিউজ হয়ে গেছে। এখন কথা হলো যে এই যে 1,07,00,000 ভোট বেড়েছে বলে বলা হচ্ছে, এই ভোটটা যদি 2 নম্বরইভাবে হয়ে থাকে, এতে যদি কোনো ধরনের কোনো রহস্য লুকিয়ে থাকে, এটা যদি প্রকৃত অর্থেই প্রকৃত লেজিটিমেট ভোটারের ভোট না হয়ে থাকে এবং এটা যদি কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেবার জন্য এটা কোনো কিছু করা হয়ে থাকে, করা হয়েছে তা প্রমাণিত না, তার কারণে করা হয়েছে বলা যাবে না, কিন্তু যদি করা হয়ে থাকে তাহলে কিন্তু ভোটের
ফলাফল সম্বন্ধে আগাম অনুমান করে নেওয়া যায়। আর এমনটা যদি না হয়ে থাকে, এটা যদি লেজিটিমেট ভোট হয়ে থাকে, তাহলে এবারের ভোট এখনও হাড্ডাহাড্ডি অবস্থাতে আছে। কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে, মানে কোন দল বলতে বিজেপি পাবে কিনা, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পাবে একেবারে আমি মনে করি না, এটা প্রশ্নই আসে না। এটা কোনো অন্ধ ভক্ত একমাত্র বলবে যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে নাই, এটাই হার্ড রিয়েলিটি, এটাই কঠোর সত্য। যদি কংগ্রেসকে ক্ষমতায় আসতে হয় তাহলে অন্য আঞ্চলিক দলগুলোর কাঁধে ভর করে আসতে হবে। একা কংগ্রেস কোনোভাবেই এই নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু একা ক্ষমতায় আসার সম্ভাবনা কার রয়েছে? বিজেপির রয়েছে। কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না সে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বহু আপনার নির্বাচন বিশেষজ্ঞর বক্তব্য হলো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাকে অন্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হবে সরকারে আসার জন্য। এবারে আমারও ধারণা এটাই যে বিজেপি 272-এর নিচে পাবে। কিন্তু যদি ধরে নেওয়া হয় এক মুহূর্তের জন্য যে ইলেকশন কমিশনে যে 1,07,00,000 ভোট অতিরিক্ত দেখানো হয়েছে 11 দিন পরে, সেটাতে কোনো গণ্ডগোল করা হয়েছে, তা বিজেপির পক্ষে কোনো অসৎ উপায়ে কোনোভাবে দেখানো হয়েছে, তাহলে বিজেপি ক্ষমতায় একা চলে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ বোধ হয় আর থাকবে না। যদি হয়ে থাকে, এখানে যদি আছে, এখন বাংলাতে একটা প্রবাদ আছে, যদির কথা নদীতে। এখন এখানে যদির কথা নদীতে ফেলা হবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। সুপ্রিম কোর্ট কেন এরকম একটা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপারে, যখন ইলেকশন কমিশনের নিরপেক্ষতা সম্পূর্ণভাবে এস্টাবলিশড হওয়ার উচিত এবং ইলেকশন কমিশনকে কোনোভাবে পক্ষপাতিত্ব করতে দেওয়া উচিত না, তখন কেন সুপ্রিম কোর্ট এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারে ফার্দার প্রসিডিংয়ে অস্বীকার করলো, ওইটা বোঝা গেল না। সুপ্রিম কোর্টের যা বিচারপতি যা রায় দেবেন, এখন কিছু করার নাই, সেক্ষেত্রে আপাতত কিছু করার নাই। কিন্তু এটাও ঠিক যে কেউই ভগবান না, দেশের সরকারে থাকা কোনো ব্যক্তি ভগবান না, বিরোধী দলে থাকা কোনো নেতা ভগবান না, ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা চিফ ইলেকশন কমিশনার অথবা অন্য ইলেকশন কমিশনাররা ভগবান না, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরা ভগবান। কেউ কিন্তু ভগবানের সমতুল্য না, খেয়াল রাখতে হবে। আবার কেউ সংবিধানের ওপরেও না। এই যত ব্যবস্থা দেখছেন কেউ সংবিধানের ওপরে না, সবাই সংবিধানের অধীনে। এবং শুধু তাও না, গণতন্ত্রে জনগণের ট্যাক্সের এক পয়সা একত্রিত করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে। ফলে গণতন্ত্রে সরকারের যেমন মন্ত্রীরা জনগণের পয়সায় বেতন পান, অন্যান্য সুযোগ সুবিধা পান, তেমনভাবে ইলেকশন কমিশনের সমস্ত কর্মী এবং অফিসাররা তারাও জনগণের টাকাতেই পয়সা ইত্যাদি পান, সুযোগ সুবিধাগুলো পান। তেমনভাবে সমস্ত আদালতের, একদম স্থানীয় আদালত থেকে ধরে সুপ্রিম কোর্ট পর্যন্ত সমস্ত বিচারপতি এবং কর্মীরা তারাও কিন্তু জনগণের ট্যাক্সের পয়সাতেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন এবং এই প্রতিষ্ঠানগুলোও কিন্তু জনগণের ট্যাক্সের পয়সাতেই চলে। সুতরাং এখানে গণতন্ত্রের ওপরেও না, জনগণের ওপরেও না। তো সেই জনগণের মনের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্নের সঠিক উত্তর কোনো ধরনের 2 নম্বরে কোনো ধরনের ঘাপলাবাজি না করে সে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দায়িত্ব সেই সংস্থার, যে সংস্থা এই প্রশ্নের সঙ্গে যুক্ত। দুর্ভাগ্যবশত আজকেও সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেল না। এখন আমাদের অপেক্ষা করতে হবে, দেশের জনগণের অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রেগুলার বেঞ্চ কবে বসে এবং সেটা 4 জুনের আগে বসে কিনা, না 4 জুনের পরে বসে, ততদিনে ভোট গণনা হয়ে যায় কিনা, নাকি ভোট গণনা আটকে দেওয়া হয়, সেসব কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেটাই হোক সেটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। যেই ক্ষমতায় আসুক না কেন সে যাতে জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের ভোট নিয়ে, জনগণের মত নিয়ে ক্ষমতায় আসে। সে কংগ্রেস আসুক, সে বিজেপি আসুক, সে অন্য কোনো দল আসুক, জনগণের আশীর্বাদ ছাড়া যদি কোনো সরকার গঠিত হয়, সে সরকার জনগণের কতটা উপকার করবে সেই প্রশ্ন থেকেই যায়। এ ব্যাপারে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্বাধীনভাবে। সবগুলি প্রতিষ্ঠানকে আমরা সম্মান করি, সবগুলি প্রতিষ্ঠানের মর্যাদা আছে,
সে মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি জরুরি মনে হলে কমেন্টও করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।